ভবন মালিক পলাতক, তারা নাকি 3 ভাই বা 4 ভাই, তারা কেউ কাল থেকে দুর্ঘটনার পর থেকে তারা কেউ নাই। দিস নাম্বার 1। মহিলারা আছেন, মহিলাকে তারা প্ল্যান দেখাতে পারে নাই, তারা বলতেছে প্ল্যানটা ব্যাংকে আছে। তো আমরা বললাম যে কোন ব্যাংকে, সে ব্যাংকের নাম বলছে, আমরাও যোগাযোগ করব, বাট তারা বলছে এটা 7 দিন সময় লাগবে। তারাই আমি যে কতদিন লাগবে ব্যাংকটা দেখে প্ল্যান দেখাতে, তারা বলছে 7 দিন লাগবে। তো 7 দিন লাগলে আমি 7 দিন সময় দিছি, বলছি যে 7 দিনের মধ্যে যদি তারা প্ল্যান দেখাতে না পারে আমরা বিল্ডিংটা সিলগালা করে দেবো। তাদেরকে বলছি যে আমরা 7 দিন পরে ম্যাজিস্ট্রেট নিয়ে এসে তাদেরকে বিল্ডিং খালি করে দেব এবং বাড়িটা খালি করে দেব। এই হলো এই বিল্ডিং এর সম্বন্ধে আমার সিদ্ধান্ত। আর যেটা বললেন যে অ্যাকচুয়ালি পুরান ঢাকা নিয়ে কিন্তু আমরা দীর্ঘ সময় ধরেই কাজ করতেছি। আমি চেয়ারম্যান হওয়ার আগ থেকেও দেখতেছি যে এগুলো নিয়ে কাজ চলতেছে। তো এটা একটা জটিল সমস্যা, তো বুঝেন, এটা 100 বছরের পুরাতন সমস্যা। এখানে এই বিল্ডিংগুলো 100 বর্ষী বিল্ডিংও এখানে আছে। তো কাজে আমরা জাইকা আমাদেরকে সহায়তা করতেছে DCQR প্রজেক্টের অধীনে। সেখানে আমাদের কিছু প্ল্যান আছে। সেটা হলো যে সহজ কাজটা হলো যে বিল্ডিংগুলো রেট্রোফিকেশনের মাধ্যমে পরিবর্তন সম্ভব, মানে সেটাকে আমরা এই বিল্ডিংটা রেখেই আমরা সেফ সাইডে যেতে পারি, সেটা একটা হলো ফার্স্ট প্ল্যান। আর সেকেন্ড প্ল্যান হলো যেই বিল্ডিংগুলো অ্যাকচুয়ালি কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, সেই বিল্ডিংগুলোকে আমরা অবশ্যই রাখবো না। এই বিল্ডিংগুলোকে আমরা ভেঙে ফেলবো, একটা আইনের আওতায় ভেঙে ফেলবো, সেটারও প্ল্যান আছে। এবং সেক্ষেত্রে আমরা বলতেছি যে এখানে তো ওই যে বললাম যে এখানে কিন্তু 1 কাঠার নিচেও একটা জমির উপর একটা বাড়ি আছে 6 তলা 7 তলা উইদাউট প্ল্যান। আমরা কারণ 1 কাঠার নিচে কিন্তু আমরা প্ল্যান দিই না, কিন্তু তারা জোর করে করতেছে। আমরা সেই মিটার কেটে দিচ্ছি, তারপরও আবার চড়াই মিটার নিয়ে করতেছে। জেনারেটর দিয়ে করতেছে, রাত্রিবেলা করতেছে। এইগুলো হলো মানে ইতিহাস আর কি। তো যাই হোক, আমরা বলছি যে তাদেরকে এই বাড়িগুলো একত্র করে যদি বাড়িগুলোতে অনেকগুলো ফ্লোর নিয়ে যদি একটা বিল্ডিং করে, তাতে হয়তো তাদের কিছু ক্ষতি হবে আপাতত, যে এই বাড়িগুলো বিল্ডিংটা হয়তো ভাঙতে হইলো, কিন্তু ভাঙার পরেও তারা যে সিস্টেমে ব্লক ডেভেলপমেন্টের মাধ্যমে তারা যে বাড়িটা করতে পারবে, তাতে তারা কিন্তু ওইটা পোষায়ও তারা আরো বেনিফিট পাবে। কারণ এখানে তাদেরকে যে বোনাস দেওয়া হবে, তারা যে বাড়ির হাইট পাবে, যে উচ্চতা পাবে, যে সিস্টেমগুলো পাবে, তাতে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। এক্ষেত্রে বাড়ির মালিক এবং যারা আছে তাদের কতটুকু সহযোগিতা পাচ্ছেন? আপাতত পাচ্ছি না, কিন্তু আমরা মোটিভেশন করা হবে এবং কঠোর আইনেরও প্রয়োগ করা হবে। শুধু যে এটা তখন আইনি আওতায়, এতদিন কিন্তু আইন ছিল না। আমরা কিন্তু এগুলোকে এখন আমাদের TI অ্যাক্ট এবং আমাদের যে নির্মাণ বিধিমালা, ভবন নির্মাণ বিধিমালা, সেগুলোর মধ্যে নিয়ে আসতেছি। আমরা BBRA নামে একদম সরকারি একটা সংস্থা করতেছি, সবগুলো এই বিধিমালা তার অধীনে থাকবে। তো এখন তো রাজুকের বিধিমালা আলাদা, তখন ওই বিধিমালার অধীনে যে BNBCর আওতায় একটা BBRA হবে এবং তারা ওই আওতায় হবে, তখন আমাদের আইন প্রয়োগটাও সহজ হবে। এখন কিন্তু ওই আইনটা আমরা আইনত প্রয়োগ করতে পারতেছি না। আপনি এই ভবন সম্বন্ধে বলছিলেন, যদি 7 দিনের মধ্যে সে নকশা দেখাতে মানে অপারগ হয়, তাহলে সেই ক্ষেত্রে রাজুক কি ধরনের স্টেপ নেবে? বললাম যে তাদের বাড়িটা তাদেরকে সিলগালা করে দেবো, তাদের সিলগালা করে দিয়ে তাদের যারা থাকে তাদেরকে হয়তো আর 1-2 দিন সময় দিব যে তোমরা বাড়িটা ছাড়ো। তারা তো ভাড়িয়া, নিশ্চয়ই বললে তারা শুনবে যে তোমাদের লাইভ রিস্ক, এখানে বাড়িটা ছাড়ো তোমরা, সেভাবে অ্যাকশন নিব। তারপরে বাড়িটা সিলগালা থাকবে, তারপর পরবর্তী কার্যক্রম হবে। গতকালের ভূমিকম্পে আরো অনেক ভবনে এরকম আমরা ক্র্যাক দেখেছি, খবরে এসেছে, সোশ্যাল মিডিয়ায় এসেছে, সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন? আবার আমরা সেগুলো ইন্সপেকশন করব এবং এগুলো না, এখনো হয়তো অনেক বিল্ডিং এ আরো ফাটল আছে বা সমস্যা, সেগুলো হয়তো এখনো আমাদের নজরে আসে নাই। আমাদের টিম কিন্তু গতকাল থেকে আমাদের যে সাপ্তাহিক ছুটি কিন্তু আমাদের রাজুকের জন্য গতকাল আমরা বন্ধ করে দিয়েছি। এটা আমি বিভিন্ন মিডিয়াকে বলছিও করে দিয়েছি এবং সবাই কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু অনেক তথ্য দিচ্ছে। আমি সেটা আমরা আমাদের ইয়েতেও আপলোড করছি, আপনার অনেক মিডিয়া যারা আমার সাথে যোগাযোগ করছে তাদেরকেও দিচ্ছি, কিছু কিছু পত্রিকাতেও আসছে। তো যার জন্য আমরা এই বিল্ডিংগুলোকে একই ধারায় অ্যাসেসমেন্ট করব যে কি অবস্থা বিল্ডিংগুলো অনেক সময় হয় কি যে আপনাদের চোখে হয়তো মনে হচ্ছে বিল্ডিং ফাটছে, কিন্তু সেটা হয়তো প্লাস্টার ফাটছে, সেটা এক ধরনের। আরেকটা হয়তো ইটের গাঁথনি ফাটছে, আরেকটা তো কংক্রিট ফাটছে। মানে এগুলোর কিন্তু লেভেল আছে, কোনটাকে রেকটিফিকেশন করা যাবে, কোনটা যাবে না, কিভাবে যাবে, এগুলো আমরা এখন আপাতত এই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে
এই কাজগুলো আমরা এখন করব। মানে এটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ সবাই আশঙ্কা করতেছে, আর আশঙ্কা হোক বা না হোক, এটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বলে আসতেছি যে ভূমিকম্পের অপেক্ষায় ঢাকা কিন্তু আছে, তাই না? এটা কিন্তু আমরা বলতেছি, এবং এটা কিন্তু এতদিন কেউ শোনে না, আরে মনে করে আমরা কখনো কখনো স্কুল কলেজে ছাত্রদেরকে আমরা ট্রেনিং দেওয়াই, আবার বন্ধ হয়ে যায়, মানে কই হচ্ছে না। মানে আমরা মনে করি কি যে এটা কালকেই হচ্ছে না কেন, আর কালকে তো হচ্ছে না, তাহলে হবে না। এখানে একটা কথা বলি, যখন হুজুর ইসলাম যখন তার এই কিয়ামতের বর্ণনা দিতেন, তখন বলছে কবে হবে তোমার কিয়ামত। মানে যারা ইমান আনে না তাদের বক্তব্য বলছে কবে হবে তোমার কিয়ামত, বলছে এটা আল্লাহ ভালো জানেন কবে কিয়ামত। সেরকম এটাও হয়তো আল্লাহ ভালো জানেন কবে ভূমিকম্প হবে, বা ইন্টারনাল যে সিস্টেম যে ভূগঠন দুটো টেকটনিক প্লেটের মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, এইটা কোন শহরটা ঢাকা বাংলাদেশের মধ্যে বেশি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করছেন? সেক্ষেত্রে ঢাকার উপরে প্রভাবটা কেমন? বেসিক্যালি কিন্তু সেক্ষেত্রে ঢাকার প্রভাবটা কম হওয়ার কথা। হ্যাঁ, এটা চিটাগাং, সিলেট হলো নাম্বার 1, চিটাগাং ওই এলাকাটা আছে, আপ টু কুমিল্লা, নোয়াখালী এদিকে আছে। আবার নর্থ বেঙ্গলে আপনার পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর ওই সাইডটা আছে, রংপুর, ওই জায়গাগুলো আছে। এগুলো ছিল একদম সব থেকে ক্রিটিক্যাল অবস্থায়। ঢাকা কিন্তু মডারেট অবস্থায় ছিল। ঢাকা গোটা বাংলাদেশই আছে, বাট ঢাকা ছিল কিন্তু মডারেট অবস্থায়। কিন্তু আসলে আমি বলি যে আসলে যে স্রষ্টার কাছে যে আসলে এগুলো কোনো বিষয় না। হ্যাঁ, মডারেট হোক আর যেটাই হোক, হয়তো সায়েন্স কিছু কাজ করে, কিন্তু আলটিমেটলি একটা ঘটনা কিন্তু ঘটে যায়, তখন কিন্তু আমরা হিসাব মিলাই কিন্তু কারণ মিলাইতে পারি না। যার জন্য পুরা বাংলাদেশেই কিন্তু বেসিক্যালি এই অবস্থার মধ্যে আছে। এটা একবারে কোনোটাই যে সেফ সাইডে আছে, কোনো জন যে আমি নিশ্চিন্তে আছি, নট দ্যাট। মানে পুরাটাই আমরা আছি, হয়তো আমাদের ফর্মুলা মতো, ইঞ্জিনিয়ারিং মতো, কোনোটা কম কোনোটা বেশি, কিন্তু পুরাটাই আছে। কাজে আমাদেরকে সেভাবেই পদক্ষেপ নিতে হবে। এবং যেমন গতকাল আমাদেরকে স্ট্রং অর্ডার দিচ্ছেন আমাদের চিফ অ্যাডভাইজার স্যার, যে অবশ্যই অতি দ্রুত এগুলোর ব্যাপারে ক্ষতি, মানে ইমিডিয়েট কি ক্ষতি হলো, জানমালের ক্ষয়ক্ষতির জানতে চাইছেন, এবং এগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলছেন। কাজে সেক্ষেত্রে রাজুকের একটা বিরাট দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। ইনশাল্লাহ রাজুক তার দায়িত্ব পালন করবে।